আসসালামু আলাইকুম 2026-এর এসএসসি পরীক্ষার্থী মানবিক বিভাগের বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের বহুল প্রতীক্ষিত ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই কমেন্টে সিকিউ এর ক্লাস চাচ্ছিলে। আজকে আমি তোমাদের শর্ট সিলেবাসের যে 6টা অধ্যায় আছে সেই 6টা অধ্যায়ের গুরুত্বপূর্ণ 6টা সৃজনশীল নিয়ে চলে এসেছি। তোমাদেরকে দেখাবো যে কোন কোন জায়গা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা বেশি এবং সৃজনশীল কিভাবে উত্তর করলে তোমরা ভালো নাম্বার পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের বিশ্ব সভ্যতার যে অধ্যায়টা আছে, তোমাদের শর্ট সিলেবাসের প্রথমে এই অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের সৃজনশীল দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, উদ্দীপকটা কি? বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানে প্রায় প্রতি বছরই বন্যায় নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়। বন্যার পানি নেমে গেলে তীরবর্তী এলাকায় পলি জমে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ফলে ওই অঞ্চলে চাষাবাদ করে কৃষকরা প্রচুর ফসল উৎপাদন করে এবং সমৃদ্ধি লাভ করে। প্রশ্ন কি? ক, কোন রাজা রোমনগরী প্রতিষ্ঠা করেন? খ, রোমে 3 জনের শাসন টেকেনি কেন? বর্ণনা করো। গ, উদ্দীপকে বর্ণিত অবস্থার সাথে কোন সভ্যতার কোন অববাহিকার মিল পাওয়া যায় ব্যাখ্যা করো। ঘ, সভ্যতার বিকাশে উদ্দীপকে বর্ণিত অবস্থার তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে আমরা দেখি উত্তরটা কিভাবে লিখতে হবে। ক এর উত্তর, ক এর প্রশ্নটা ছিল কোন রাজা রোমনগরী প্রতিষ্ঠা করেন? তাহলে উত্তরটা কি? লাতিন রাজা রোমিউলাস রোমনগরী প্রতিষ্ঠা করেন। খ, প্রাচীন রোমান সভ্যতায় ক্ষমতার দ্বন্দ্বের এক পর্যায়ে অক্টোভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি ও লেপিডাস এই 3 জন নেতা বিশাল রোম সাম্রাজ্যকে 3 ভাগ করে শাসনের দায়িত্ব নেন, যা ইতিহাসে ত্রয়ী শাসন নামে পরিচিত। এই ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, ত্রয়ী শাসন। কিন্তু 3 জনের শাসন বেশি দিন টেকেনি, কারণ প্রত্যেকেরই আকাঙ্ক্ষা ছিল রোমের সম্রাট হওয়া। ফলে খুব শীঘ্রই আবার ক্ষমতার লড়াই শুরু হয়ে যায়। এতে ত্রয়ী শাসন ব্যর্থতায় পর্যবেসিত হয়। আচ্ছা, এরপরে গয়ের প্রশ্নটার আগে আমরা একটু প্রশ্নটা আরেকবার দেখে নিই। উদ্দীপকে বর্ণিত অবস্থার সাথে কোন সভ্যতার কোন অববাহিকার মিল রয়েছে? তাহলে উদ্দীপকের কি বলা হচ্ছে যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশে পলি জমে জমে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তাহলে এটার সাথে আমরা কিন্তু বুঝতে পারছি যে মিশরে যে নীলনদের কথা যে বলেছেন, বা হেরোডোটাস যে মিশরকে নীলনদের দান বলেছেন, সেই জিনিসটার সাথে কিন্তু এটার সাদৃশ্য রয়েছে। তাহলে উত্তর সেটাই হবে। এখন দেখি। গ, উদ্দীপকে বর্ণিত অবস্থার সাথে মিশরীয় সভ্যতার নীলনদ অববাহিকার মিল রয়েছে। মিশরের নীলনদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। সেখান থেকে নদটি নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে এসে পড়েছে। ইতিহাসের জনক হেরোডোটাস যথার্থই বলেছেন মিশর নীলনদের দান। উদ্দীপকেও দেখা যায় বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়েছে। নীলনদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর নীলনদে বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে 2 তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হয়ে যেত। জমে থাকা পলিমাটিতে জন্মাতো নানা ধরনের ফসল। উদ্দীপকের দেশটিতেও প্রায় প্রতি বছরই বন্যায় নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়। আচ্ছা, আমরা একটু ব্রেক নিয়ে নিই নামাজের জন্য। বন্যার পর পানি সরে গেলে 2 তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হয়ে যেত। জমে থাকা পলিমাটিতে জন্মাতো নানা ধরনের ফসল। উদ্দীপকের দেশটিতেও প্রায় প্রতি বছরই বন্যায় নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়। বন্যার পানি নেমে গেলে তীরবর্তী এলাকায় পলি জমে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ফলে ওই অঞ্চলে চাষাবাদ করে কৃষকরা প্রচুর ফসল উৎপাদন করে এবং সমৃদ্ধি লাভ করে। সুতরাং উদ্দীপকে বর্ণিত বাংলাদেশের অবস্থার সাথে মিশরীয় সভ্যতার নীলনদ অববাহিকার মিল পাওয়া যায়। তাহলে দেখো যে গয়ের প্রশ্নের জন্য কিন্তু এরকম সাইজ লিখলে এনাফ, তোমাদেরকে খুব বড় করে লিখতে হবে ব্যাপারটা এরকম না। তবে এখানে হচ্ছে তোমরা একটু স্পেস দিয়ে বা প্যারা প্যারা করে লিখলে দেখতে ভালো লাগবে। আমি এর আগে তোমাদের ইতিহাসে 90+ কিভাবে পাওয়া সম্ভব সেই ক্লাসটাতেও সৃজনশীলে একদম ধরে ধরে দেখিয়ে দিয়েছিলাম যে তোমাদের কোথায় কতটুকু স্পেসিং দেওয়া দরকার বা কোন প্রশ্ন কতটুকু লেখা দরকার। তো
তোমরা এই ক্লাসের পাশাপাশি ওই ক্লাসটাও দেখলে লাভবান হবে, না দেখে থাকলে তোমরা এখনই দেখে আসতে পারো। আচ্ছা, পরেরটাই যাই। প্রশ্নটা কি ছিল? সভ্যতার বিকাশে উদ্দীপকে বর্ণিত অবস্থার তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে দেখি এটার উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি। ঘ, সভ্যতার বিকাশে উদ্দীপকে বর্ণিত অবস্থা অর্থাৎ নদীতে বন্যার ফলে তার তীরবর্তী এলাকার উর্বরতা প্রাপ্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অত্যন্ত তাৎপর্যময়। আদিম যুগের মানুষ কৃষিকাজ জানত না, বনে বনে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করত, এই ছিল তাদের খাদ্য। এরপর মানুষ পাথর ভেঙে ঘষে ঘষে ধারালো অস্ত্র তৈরি করতে শেখে। পাথর যুগে মানুষ পাথরের অস্ত্র দিয়ে দলবদ্ধভাবে পশু শিকার করত। এরা আগুনের ব্যবহারও জানত, কিন্তু এ যুগেও সভ্যতার উন্মেষ ঘটেনি। পুরনো পাথরের যুগ শেষ হয়ে মানুষ যখন কৃষিকাজ শেখে, একই সঙ্গে শেষ হয় তাদের যাযাবর জীবন। এই যুগকে বলা হয় নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ। তাহলে এইগুলো কিন্তু আমি তোমাদের এমসিকিউ যখন ক্লাস নিয়েছি, এই পুরনো পাথরের যুগ কি, নতুন পাথরের যুগ কি, এগুলো কিন্তু আমি ডিটেলসে পড়িয়েছিলাম। কৃষির প্রয়োজনে এই যুগে মানুষ নদীর তীরে বসবাস শুরু করে, ঘরবাড়ি নির্মাণ করতে শেখে। এভাবেই মানব সভ্যতার শুরু। উদ্দীপকেও এরূপ একটি অবস্থা বর্ণিত হয়েছে নদীমাতৃক বাংলাদেশের জন্য, যেখানে নদী তীরবর্তী এলাকার কৃষকরা প্রচুর ফসল উৎপাদন করে এবং সমৃদ্ধি লাভ করে। আর এ দেশে যেমন প্রতি বছরের বন্যায় স্বাভাবিক প্লাবনে ভূমিতে পলিমাটি পড়ে জমি উর্বর হয়, প্রাচীন সভ্যতার উন্মেষেও সেরূপ অবস্থা দেখা যায়, যেমন মিশরীয় সভ্যতার বিকাশ ঘটে নীল নদের অববাহিকায়। সুতরাং উদ্দীপকে বর্ণিত অবস্থা তথা নদীর অবদান সভ্যতার বিকাশে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে দেখো, ঘয়ের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমার কনক্লুডিং কোনো একটা সেন্টেন্স লেখা খুবই ইম্পর্টেন্ট। গয়ের প্রশ্নে যদি তুমি কনক্লুডিং সেন্টেন্স নাও দাও, তাও কিন্তু তোমার নাম্বার কাটা নাও যেতে পারে, কিন্তু ঘয়ের প্রশ্নে অবশ্যই তোমাকে একটা কনক্লুডিং সেন্টেন্স দিতে হবে। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে অধ্যায় 4 প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস থেকে। তাহলে প্রশ্নটা কি দেখি। রামনগর পৌরসভার চেয়ারম্যান সৌমেন বড়ুয়া তার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানে দেশ বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়। তার এলাকার বিভিন্ন ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালনের সুবিধার বিষয়ে তিনি মনোযোগী হন। ফলে তিনি তার পৌরসভায় শান্তি শৃঙ্খলা স্থাপনেও সমর্থ হন। ফলে তিনি দীর্ঘদিন পৌরশাসন করার সুযোগ লাভ করেন। তাহলে প্রশ্নগুলো কি আছে। ক, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? খ, মাৎস্যান্বয় বলতে কি বোঝায়? গ, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে রামনগর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে ধর্মপালের কোন কর্মকাণ্ডের মিল রয়েছে ব্যাখ্যা করো। ঘ, সৌমেন বড়ুয়ার দীর্ঘদিন পৌরশাসন করার পেছনে কাজ করেছে ধর্মপালের আদর্শ ও অনুপ্রেরণা, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। তাহলে দেখি আমরা উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি। ক এর উত্তর, পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। এটা এতদিন আমাদের মুখস্থ হয়ে গেছে, আমি শিওর। আচ্ছা, এরপরে দেখি খ, অরাজকতার সময়কালকে বলা হয় মাৎস্যান্বয়। আমি বারবার তোমাদেরকে বলেছি যে মাৎস্যান্বয়ের প্রশ্নটা কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না, একদম মাথায় গেঁথে নাও, কারণ প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা বছরে মাৎস্যান্বয় থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসছেই। আচ্ছা, পুকুরে বড় মাছগুলো শক্তির দাপটে ছোট মাছ ধরে ধরে খেয়ে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলা হয় মাৎস্যান্বয়। 7 শতকের মাঝামাঝি শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় দীর্ঘকাল যোগ্য শাসনকর্তা না থাকায় কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ে এবং বিশৃঙ্খলা দেখা যায়। বাংলার সব অধিপতিরা ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করতে থাকে, তাই এই অবস্থাকে মাৎস্যান্বয় বলা হয়েছে। গ, উদ্দীপকে বর্ণিত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে রামনগর পৌরসভার চেয়ারম্যানের সাথে ধর্মপালের অনেক মিল রয়েছে, কারণ ধর্মপাল একনিষ্ঠভাবে কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। শিক্ষা বিস্তারের জন্য তিনি বিভিন্ন বিহার নির্মাণ করেন, যেমন বিক্রমশীল বিহার। এটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতোই গুরুত্বপূর্ণ, কারণ নবম থেকে দ্বাদশ শতক পর্যন্ত এটি সমগ্র ভারতবর্ষের একটি প্রসিদ্ধ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তিব্বতের বহু বৌদ্ধ ভিক্ষু এখানে অধ্যয়নের জন্য আসতেন। এছাড়া শিক্ষা বিস্তারের জন্য বাংলাদেশের নাটোর জেলার পাহাড়পুর নামক স্থানেও ধর্মপাল এক বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। এটি সোমপুর বিহার নামে পরিচিত। উদন্তপুরেও বিহারে, মানে উদন্তপুর হচ্ছে বিহারের একটা জায়গা, তিনি সম্ভবত একটি বিহার নির্মাণ করেন। আচ্ছা, এখানে বিহার হলো একটা জায়গা, ভারতবর্ষে যে বিহার নামে একটা জায়গা আছে সেটা,
আর এখানে বিহার হলো বৌদ্ধ বিহার, বৌদ্ধরা যেখানে তাদের ধর্মীয় কাজগুলো সম্পাদন করে। এই দুইটার মধ্যে কনফিউজড হওয়া যাবে না। আচ্ছা, এরপরে দেখি তারানাথের মতে বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য 50টি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল। সুতরাং ধর্মপাল ছিলেন নিজ সময়ে আধুনিক এবং শিক্ষা বিস্তারে প্রয়াসী। তাই বলা যায় ধর্মপালের বৌদ্ধ ধর্ম শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার সাথে রামনগর পৌরসভার চেয়ারম্যানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কর্মকাণ্ডে মিল রয়েছে। পরের প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা, ধর্মপাল কিন্তু পাল বংশের শ্রেষ্ঠ শাসক, এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। ঘয়ের উত্তরটা দেখি। উদ্দীপকে উল্লেখিত সৌমেন বড়ুয়ার দীর্ঘদিন পৌরসভা শাসন করার পেছনে কাজ করেছে ধর্মপালের আদর্শ ও অনুপ্রেরণা, এই কথা বলা যায়। কারণ শিক্ষা ও ধর্ম বিষয়ে ধর্মপাল যেসব আদর্শ স্থাপন করেছেন তা অনুসরণীয়। শিক্ষা বিস্তারে তিনি অনেক বিহার নির্মাণ করেন। তারানাথের মতে তিনি বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য 50টি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। রাজা হিসেবে সকল ধর্মের প্রতি সমান পৃষ্ঠপোষকতা পাল যুগের একটি বৈশিষ্ট্য। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন। পাল যুগে কখনোই তারা সাম্প্রদায়িক কোনো ভেদাভেদ করেননি। তারা বৌদ্ধ ধর্মের হলেও যারা হিন্দু ধর্মের ছিল তাদের ধর্ম পালনে কোনো বাধা ছিল না, বা চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু তাদের কোনো বৈষম্যের শিকার হতে হয়নি। তাই নিজে বৌদ্ধ হয়েও অন্যান্য ধর্মের প্রতি ধর্মপালের কোনো বিদ্বেষ ছিল না। তিনি বিশ্বাস করতেন রাজার ব্যক্তিগত ধর্মের সাথে রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই। তাই তিনি শাস্ত্রের নিয়ম মেনে চলতেন এবং প্রতি ধর্মের লোক যাতে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার প্রতি খেয়াল রাখতেন। নারায়ণের একটি মন্দিরের জন্য তিনি করমুক্ত ভূমি দান করেছিলেন। আচ্ছা, তিনি যাদের ভূমি দান করেছিলেন তাদের অধিকাংশই ছিল ব্রাহ্মণ। এগুলো আমি দাগ কেন দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এমসিকিউর জন্য এগুলো কিন্তু আসতে পারে, শুধু সিকিউর জন্য পড়তে হবে ব্যাপারটা এরকম না। ধর্মপালের প্রধানমন্ত্রী গড় ছিলেন একজন ব্রাহ্মণ। তার বংশধরেরা বহুদিন ধরে পাল রাজাদের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। প্রাচীন বাংলার ইতিহাসে খ্যাতিমান সর্বশ্রেষ্ঠ শাসকদের মধ্যে ধর্মপাল অন্যতম। 8ম শতাব্দী আগে যে দেশ অরাজকতা ও অত্যাচারের লীলাভূমি ছিল তার নেতৃত্বে সে দেশ সহসা প্রচণ্ড শক্তিশালী হয়ে উত্তর ভারতে প্রতিষ্ঠা হতে সক্ষম হয়েছিল। উদ্দীপকে বর্ণিত সৌমেন বড়ুয়া যে শিক্ষা বিস্তারের কাজ করেছেন তা ধর্মপালের আদর্শ ও অনুপ্রেরণাও বটে। উপরন্তু সব ধর্মের লোকদের নিজ নিজ ধর্ম পালনের সুবিধা প্রদানও ধর্মপালের আদর্শ। সুতরাং বলা যেতে পারে সৌমেন বড়ুয়ার দীর্ঘদিন পৌরশাসনের পেছনে কাজ করেছে ধর্মপালের আদর্শ ও অনুপ্রেরণা। তাহলে দেখো যে এইভাবে যদি লেখা হয় এবং এই যে প্রপার একটা কনক্লুশন দেয়। আমি এই কথাটা কেন বারবার বলছি, কারণ তোমরা অনেকে দেখা যায় যে প্রথম প্রশ্নটা অনেক সুন্দর করে লেখো, ভালো করে লেখো, 20 মিনিটের জায়গায় 40 মিনিট লাগাই দাও। তারপরেরগুলো এত বেশি ফাস্ট লিখতে যাও যে তোমরা কিন্তু প্রপারলি হচ্ছে কনক্লুশন দিতে পারো না, বা বডির মধ্যেও অনেক লেখাগুলো ছেড়ে দাও। যে মানে এখানে যতগুলো ইনফরমেশন আছে এগুলো কিন্তু দরকারি ইনফরমেশন, এগুলো দিতে হবে। এগুলো যদি তুমি ছেড়ে দাও তখন কিন্তু নাম্বার কমে যেতে পারে। পরীক্ষার হলে তোমার ভালো করে পড়া, ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকা যতটা ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্টও কিন্তু ইম্পর্টেন্ট। যে আমি প্রত্যেকটা প্রশ্নে খুব বেশি হলে সময় পাবো 20 থেকে 22 মিনিট। আমার কিন্তু একটা প্রশ্ন আধা ঘন্টা 35 মিনিট ধরে লেখা যাবে না, কারণ তুমি একটা প্রশ্ন যতই ভালো লেখো, আধা ঘন্টা ধরে লিখলা, অনেক ভালো করে লিখলা, ওখানে তো তোমাকে 10-এ 12 দিবে না, তাই না? কিন্তু ওইটা ভালো করে লিখতে গিয়ে তুমি যদি বাকিগুলো ছেড়ে দাও তাহলে কিন্তু হবে না। আচ্ছা, পরে যাই। অধ্যায় 6 মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস থেকে এই প্রশ্নটা। টেলিভিশনে প্রাচীন রোমান যোদ্ধাদের যুদ্ধের ছবি দেখছিল সোহেল। সে দেখল যুদ্ধের কৌশল হিসেবে একটি দলের সেনাপতি তার যোদ্ধাদের বিভিন্ন উপদলে বিভক্ত করে আক্রমণের পরিকল্পনা করছে। সেনাপতি এই সকল যোদ্ধাদের জঙ্গল পথে অতি সঙ্গোপনে নিজেদের আড়াল করে বিপক্ষ দলের প্রাসাদে আক্রমণ চালিয়ে প্রাসাদ দখল করে নেয়। তাহলে এটা দেখে আমাদের কি মনে পড়তেছে? এটা হচ্ছে খুব স্বাভাবিকভাবে এটা বখতিয়ার খলজি থেকে প্রশ্নটা এসেছে, বোঝা যাচ্ছে। আচ্ছা দেখি। ক, রাজা গণেশ দিনাজপুরের কোন অঞ্চলের রাজা ছিলেন? খ,
খ ইলিয়াস শাহকে মধ্যযুগের মুসলমান বাংলার ইতিহাসে প্রথম বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা বলা হয়। গ উদ্দীপকে বিজয়ী সেনাপতির যুদ্ধ কৌশলের প্রতিফলন পাঠ্য বইয়ের কোন ব্যক্তির কর্মে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। ঘ তুমি কি মনে করো উক্ত ব্যক্তি প্রথম জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হলেও ভাগ্য ও কর্মশক্তির সংমিশ্রণ তাকে সফলতা এনে দেয়? যুক্তি দাও। তাহলে দেখি এটার উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি। ক রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়া অঞ্চলের রাজা ছিলেন। খ লখনৌতি ও বঙ্গকে একত্রিত করে বৃহৎ বাংলা সৃষ্টি এবং শাহ-ই বাঙালি উপাধি গ্রহণ করার মাধ্যমে ইলিয়াস শাহকে মধ্যযুগের মুসলমান বাংলার ইতিহাসে প্রথম বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা বলা হয়। ইলিয়াস শাহ বাংলার মুসলমান সুলতানদের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ নরপতি ছিলেন। লখনৌতির শাসক হিসেবে বঙ্গ অধিকার করলেও তিনি দুই ভূখণ্ডকে একত্রিত করে বৃহত্তর বাংলা সৃষ্টি করেন। তার কিন্তু এই যে শাহী বাঙালি বা শাহী বাঙালিয়ান এই উপাধিতে তিনি পরিচিত ছিলেন এবং দুই বাংলাকে তিনি একত্রিত করেছিলেন বিধায় কিন্তু তাকে প্রথম বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা বলা হচ্ছে। আচ্ছা পরে যাই। গ উদ্দীপকে উল্লিখিত সেনাপতির যুদ্ধ কৌশল বখতিয়ার খলজির যুদ্ধ কৌশলকে ইঙ্গিত করে। বখতিয়ার তার ভাগ্য ফেরানোর প্রথম ভাগে অল্প সংখ্যক সৈন্য নিয়ে বিহার জয় করেন। তিনি প্রচলিত পথে অগ্রসর না হয়ে অরণ্যময় অঞ্চলের মধ্য দিয়ে অগ্রসর হওয়াতে বখতিয়ারের সৈন্যদল খণ্ড খণ্ডভাবে অগ্রসর হয়। উদ্দীপকেও রোমান সেনাপতি তার যোদ্ধাদের বিভিন্ন উপদলে বিভক্ত করে আক্রমণের পরিকল্পনা করছে। এছাড়া রোমান সেনাদের জঙ্গল পথে অগ্রসর হওয়া ও প্রাসাদ দখল করা বখতিয়ারের বাংলা বিজয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। শত্রুপক্ষের দৃষ্টি এড়িয়ে বখতিয়ার খলজি যখন বাংলার শাসক লক্ষণ সেনের দ্বিতীয় রাজধানী নদিয়া বা এর আগের তোমাদের যখন ষষ্ঠ অধ্যায়ের ক্লাসটা আমি নিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে নদিয়াকে কিন্তু তার অবকাশকালীন রাজধানী বলা হতো, মানে তিনি ছুটি কাটাতে সেখানে যেতেন। আচ্ছা নদিয়ার দ্বার প্রান্তে উপস্থিত হলেন তখন তার সঙ্গে ছিল মাত্র 17 কিংবা 18 জন অশ্বারোহী সৈনিক। কথিত আছে তিনি এত ক্ষিপ্র গতিতে পথ অতিক্রম করেছিলেন যে মাত্র 17 বা 18 জন সৈনিক তাকে অনুসরণ করতে পেরেছিল, আর মূল সেনাবাহিনীর বাকি অংশ তার পশ্চাতেই ছিল। সুতরাং উদ্দীপকে বিজয়ী রোমান সেনাপতির যুদ্ধ কৌশলের প্রতিফলন ঘটেছে বিজয়ী মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কর্মে। ঘয়ের প্রশ্নটাই চলে যাই, দেখি। বখতিয়ার খলজির প্রথম জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হলেও ভাগ্য ও কর্মশক্তির সংমিশ্রণ তাকে সফলতা এনে দেয়। আমি বক্তব্যটির সাথে একমত। তাহলে এটা দেখো যে এখানে তুমি হচ্ছে প্রথমে লিখে দিলে যে তুমি একমত নাকি দ্বিমত, তারপরে মেইন প্রশ্নটার উত্তরটা শুরু করলে, সেটা কিন্তু ভালো হয়। আচ্ছা এরপরে দেখি বখতিয়ার খলজি স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন। 1195 খ্রিস্টাব্দে তিনি নিজ জন্মভূমির মায়া ত্যাগ করে জীবিকার অন্বেষণে গজনীতে আসেন। তাহলে দেখো 1195 খ্রিস্টাব্দে তিনি গজনীতে এসেছিলেন। এখানে তিনি শিহাবুদ্দিন ঘোরীর সৈন্য বিভাগে চাকরি প্রার্থী হয়ে ব্যর্থ হন। খাটো লম্বা হাত ও কুৎসিত চেহারার জন্য বখতিয়ার সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন। এরূপ শারীরিক বৈশিষ্ট্য তুর্কিদের নিকট অমঙ্গল বলে বিবেচিত হতো। গজনীতে ব্যর্থ হয়ে বখতিয়ার দিল্লিতে সুলতান কুতুবউদ্দিন আইবেকের দরবারে উপস্থিত হন। এবারও তিনি চাকরি পেতে ব্যর্থ হন। তারপর তিনি বদাউনে যান। সেখানকার শাসনকর্তা মালিক হিজবর উদ্দিন তাকে মাসিক বেতনে সৈন্য বিভাগে নিযুক্ত করেন, কিন্তু উচ্চাভিলাষী বখতিয়ার এ ধরনের সামান্য বেতনভোগী সৈনিকের পদে সন্তুষ্ট থাকতে পারেননি। অল্পকাল পর তিনি বদাউন ত্যাগ করে অযোধ্যা যান। সেখানকার শাসনকর্তা হুসামুদ্দিনের অধীনে তিনি পর্যবেক্ষকের দায়িত্বে নিযুক্ত হন। বখতিয়ারের সাহস ও বুদ্ধিমত্তায় সন্তুষ্ট হয়ে হুসামুদ্দিন তাকে বর্তমান মির্জাপুর জেলার দক্ষিণ পূর্ব কোণে ভাগবত ও ভিউলি নামে দুইটি পরগনার জায়গির দান করেন। এখানে বখতিয়ার তার ভবিষ্যৎ উন্নতির উৎস খুঁজে পান। তাই আমি মনে করি বখতিয়ার খলজির প্রথম জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হলেও ভাগ্য ও কর্মশক্তির সংমিশ্রণ তাকে সফলতা এনে দেয়। তাহলে দেখো বখতিয়ার খলজি কিন্তু
প্রথম থেকেই অনেক সফল ছিলেন ব্যাপারটা এরকম না। এবং তিনি তার যে ফিজিক্যাল টেক্সচার ছিল, যে খাটো ছিলেন, লম্বা হাত ছিল, চেহারা কুৎসিত ছিল, সেগুলোর জন্য কিন্তু তাকে বেশ সাফার করতে হয়েছে। কিন্তু তারপরও তিনি নিজ যোগ্যতা বলে আমাদের বাংলায় এসে লক্ষণ সেনকে পরাজিত করে সেন বংশের মানে এত যে শক্তিশালী একটা শাসন ছিল বা এত বছরের একটা শাসন ছিল সেটার অবসান ঘটিয়ে মুসলিমদের প্রথম শাসন প্রতিষ্ঠা করেন। এবং অনেকেই বলেন যে যদি বখতিয়ার খলজি বাংলায় না আসতেন তাহলে এখন পর্যন্ত এই অঞ্চলটা শুধুমাত্র হিন্দু অধ্যুষিতই থাকতো, এখানে ইসলাম ধর্মের কোনো প্রচার প্রসার ঘটতো না। আচ্ছা, এরপরে আমরা দেখি অধ্যায় 8 বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। আচ্ছা, উদ্দীপকটা কি? কাইয়ুম তালুকদার ঢাকায় বসবাস করেন। গলাচিপায় তার প্রায় 500 বিঘা জমি আছে। জমি জমা দেখাশোনার জন্য তিনি ম্যানেজার ও কিছু কর্মচারী নিয়োগ দেন। তারা প্রতি বছরের ইজারার টাকা আদায় করতে গিয়ে কৃষকদের ওপর নির্যাতন করে, ফলে কৃষকরা জমি চাষ করতে চায় না। অন্যদিকে কাইয়ুম তালুকদারও নিয়মিত টাকা পয়সা পান না, তাই তিনি জমি জমা 15 বছরের জন্য ইজারা দেন। পরবর্তীতে তারাই জমির স্থায়ী মালিক হন। তাহলে এটা আমাদের কোন জিনিসটার কথা মনে করিয়ে দিচ্ছে? স্থায়ী মালিক বলেছে, তাই না? স্থায়ী মালিক যেহেতু বলেছে, প্রথমে আমাদের মাথায় আসতে হবে চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে, যেটা লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন। আচ্ছা দেখি, ক ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন দেশের? খ ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন ভারতবর্ষ ত্যাগ করে? গ উদ্দীপকের ঘটনা ব্রিটিশ ভারতের কোন ঘটনার প্রতিচ্ছবি ব্যাখ্যা করো? ঘ তুমি কি মনে করো উক্ত ইজারা ব্যবস্থা বাংলার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ছিল? তোমার মতামত দাও। তাহলে দেখি উত্তর কি হবে। ক ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হল্যান্ডের। খ ডিনেমার বা ডেনমার্কের অধিবাসী একদল বণিক বাণিজ্য করার উদ্দেশ্যে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন। 1620 খ্রিস্টাব্দে তারা দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলায় ত্রিবাঙ্কুর এবং 1676 খ্রিস্টাব্দে বাংলার শ্রীরামপুর, তাহলে দেখো মিল আছে কিন্তু, একটা হচ্ছে ত্রিবাঙ্কুর, একটা হচ্ছে শ্রীরামপুর, বাণিজ্য কুঠি স্থাপন করেন। কিন্তু এদেশে তারা লাভজনক ব্যবসা করতে বাধ্য হয়। 1845 খ্রিস্টাব্দে ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে দিয়ে তারা কোনো রকম বাণিজ্যিক সফলতা ছাড়াই এই দেশ ত্যাগ করে। পরেরটাই যাই। গ উদ্দীপকের ঘটনা ব্রিটিশ ভারতের চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি নির্দেশ করে। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত পাঁচশালা বন্দোবস্ত ব্যবস্থায়, পাঁচশালা মানে কি 5 বছরের 5টা সালের জন্য যে ব্যবস্থাটা করা হয়, এরকম 10 শালা 1 শালা মানে 10 বছরের 1 বছরে এরকম কয়েকটা বন্দোবস্তের পরে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তটা ফিক্সড হয়। আচ্ছা, এরপরে দেখি পাঁচশালা বন্দোবস্ত ব্যবস্থায় উচ্চ হারে ডাক নিয়ে জমির বন্দোবস্ত নিলেও সে অনুপাতে রাজস্ব আদায় হতো না। নির্দিষ্ট সময়সীমা থাকায় জমিদাররা কৃষকদের কাছ থেকে প্রয়োজনে নির্যাতন করে অর্থ আদায় করত। নির্যাতনের ভয়ে কৃষকরা জমি ছেড়ে পালিয়ে যেত। এই অবস্থায় হেস্টিংস জমিদারদের সঙ্গে একশালা বন্দোবস্ত চালু করেন। কিন্তু এই ব্যবস্থায়ও সরকার, জমিদার, প্রজা কারো কোনো ধরনের উপকার হয়নি। আচ্ছা, তাহলে দেখি উদ্দীপকেও দেখা যায় কাইয়ুম তালুকদারের ম্যানেজার ও কর্মচারীরা কৃষকদের ওপর প্রতি বছর ইজারার টাকা আদায়ে নির্যাতন করে, ফলে কৃষকরা জমি চাষ করতে চায় না এবং কাইয়ুম তালুকদারও নিয়মিত টাকা পয়সা পান না। এই অবস্থায় তিনি 15 বছরের জন্য জমি ইজারা দেন, যা পরবর্তীতে ইজারা গ্রহণকারীদের জমির স্থায়ী মালিকে পরিণত করে। তদ্রূপ 1789 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস জমিদারদের 10 শালা বন্দোবস্ত দিতে প্রস্তুতি নেন। ইংল্যান্ডের কর্তৃপক্ষ জমিদারদের সঙ্গে বন্দোবস্তের অনুমতি প্রদান করলে কর্নওয়ালিস এই অনুমোদনের পরিপ্রেক্ষিতে 1789 খ্রিস্টাব্দে 10 শালা বন্দোবস্ত চালু করেন। তবে এর সঙ্গে এই প্রতিশ্রুতিও তিনি দেন যে কোম্পানি ডাইরেক্টর সভার অনুমোদন পেলে 10 শালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হবে। সুতরাং উদ্দীপকের ঘটনা ব্রিটিশ ভারতের চিরস্থায়ী বন্দোবস্তের সূচনার প্রতিচ্ছবি। আচ্ছা, এরপরে দেখি আমরা ঘয়ের উত্তরটা। আমি মনে করি উক্ত ইজারা ব্যবস্থা তথা চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বাংলার কৃষকদের উন্নয়নে সহায়ক ছিল না। আচ্ছা, কেন সহায়ক ছিল না? চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়। তাহলে কাদের স্বার্থ সুরক্ষিত হয়? জমিদারদের। তারা ধীরে ধীরে ধনিক শ্রেণীতে পরিণত হয়, কিন্তু অপরদিকে জমিতে প্রজাদের পুরনো শর্ত সম্পূর্ণ বিলুপ্ত হয়।
ফলে জমিদার ইচ্ছা করলে যে কোনো সময় তাদের জমি থেকে উচ্ছেদ করতে পারত। প্রথম দিকে প্রজাস্বত্ব আইন না থাকায় তাদের ভাগ্যের জন্য তারা সম্পূর্ণভাবে জমিদারদের দয়ার ওপরে নির্ভর করত। আবার জমিদারি আয় ও সত্ত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে জমিদাররা নায়েব গোমস্তার ওপর দায়িত্ব দিয়ে শহরে বসবাস শুরু করেন। এইসব অনুপস্থিত জমিদারদের নায়েব গোমস্তাদের অত্যাচারে প্রজারা অতিষ্ঠ হয়ে ওঠে, ফলে জমির উৎপাদন কমে যেতে থাকে, বাংলার অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। এভাবে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা সরাসরি জমিদার কর্তৃক শোষিত হতে থাকে, তাদের অর্থনৈতিক উন্নয়ন হয়ে ওঠে সুদূরপরাহত। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত যে প্রথাটা ছিল, এর আগে আমি সংক্ষিপ্ত প্রশ্নের যে ক্লাসটা নিয়েছিলাম সেই দিনও আমি বলছিলাম যে সেই সময় এরকম ছিল যে কোনো একজন কৃষক সে হচ্ছে মারা যাচ্ছে এরকম একটা অবস্থা, তাও তাকে এসে বলা হতো যে তুমি খাজনা দিয়ে তারপরে মারা যাও। তো এত বেশি তাদেরকে অত্যাচার করা হতো সেই সময়টায়। এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদাররা নিশ্চিত ছিল যে আমার একটা নির্দিষ্ট দিনে টাকা দিতে পারলেই আমি কিন্তু আমার জমিদারিটা হারাবো না, সুতরাং তারা অন্যদের উপরে এই দায়িত্বটা চাপিয়ে নিজেরা শহরে গিয়ে বসবাস করত। তো এই সমস্যাগুলো দেখা দিয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের ফলে। আচ্ছা, এরপরে আমরা যাই ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন, অধ্যায় 9 থেকে আমাদের এই প্রশ্নটা। উদ্দীপকটা দেখি। সুলতানপুর অঞ্চলটি প্রত্যন্ত এলাকায়, সেখানে এখন নানা ধরনের সামাজিক কুসংস্কার বিরাজমান। এই গ্রামের মেয়েদের বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল। গ্রামের বয়োজ্যেষ্ঠ জামিলা বেগম মেয়েদের পড়াশোনা করতে বাধা দেন। মেয়েদের বাড়ির বাইরে বের হওয়াকে তিনি ধর্মীয় শাসনের পরিপন্থী এবং গর্হিত কাজ মনে করতেন। ক. দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে? খ. সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্য কী ছিল? গ. উদ্দীপকে জামিলা বেগমের চরিত্রের বিপরীত চিত্র পাঠ্যপুস্তকে পঠিত কোন মহীয়সীর জীবনে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে করো বর্তমান নারী শিক্ষার অগ্রগতিতে উক্ত মহীয়সীর অবদান অনস্বীকার্য? যুক্তি দাও। তাহলে এখানে বোঝা যাচ্ছে কার কথা বলা হচ্ছে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আচ্ছা, ক খ এর উত্তরগুলো আমরা দেখি আগে। দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক সৈয়দ আমির আলী। খ. সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্য ছিল মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষা। সৈয়দ আমির আলী বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। তিনি বিশ্বাস করতেন মুসলমানদের স্বার্থ রক্ষা এবং তাদের দাবি দেওয়ার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য নিজস্ব রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। এই উদ্দেশ্যে তিনি 1877 খ্রিস্টাব্দে কলকাতায় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি গঠন করেন। আমরা জানি যে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহটা হয়, সেখানে কিন্তু একটা বড় সংখ্যক মুসলমান এই বিদ্রোহে জড়িত ছিল। তো সেই বিদ্রোহের পরে ইংরেজদের মধ্যে একটা ধারণা হয় যে মুসলমানরা ইংরেজদের শাসন বিরোধী বা বিদ্বেষী। তো এই কারণে দেখা যায় যে মুসলমানদের কোনো ধরনের উন্নয়নে তারা খুব একটা আগ্রহী ছিল না। তো সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য এবং মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য এই ধরনের একটা সংগঠনের প্রয়োজন ছিল। আচ্ছা, এরপরে আমরা দেখি গ. উদ্দীপকে জামিলা বেগমের চরিত্রের বিপরীত চিত্র পাঠ্যপুস্তকে পঠিত মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনে প্রতিফলিত হয়েছে। 20 শতকের শুরুতে, আচ্ছা এই 20 শতকে এই কথাটা পরের লাইন থেকে লিখলেই ভালো হয়। 20 শতকের শুরুতে যখন ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছে, বাঙালি মুসলমান মেয়েরা তখনও পিছিয়ে ছিল, তারা সব ধরনের অধিকার থেকে বঞ্চিত ছিল। মুসলমান মেয়েদের এই বন্দিশ দশা থেকে মুক্তি দেন বেগম রোকেয়া। তিনি নারীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আহ্বান করেন। তিনি মুসলিম মেয়েদের ধর্মীয় শাসন পালন করে বাইরের বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করতে বলেন। তিনি মেয়েদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন। উদ্দীপকে আমরা লক্ষ্য করি যে সুলতানপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ জামিলা বেগম মেয়েদের লেখাপড়া করতে বাধা দেন। মেয়েদের বাড়ির বাইরে বের হওয়াকে তিনি ধর্মীয় শাসনের পরিপন্থী এবং গর্হিত কাজ মনে করতেন। এই বিষয়গুলো বেগম রোকেয়ার আদর্শের বিপরীত। তাহলে দেখো প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা কিন্তু ছিল যে বিপরীত চিত্র, তাই না? তাহলে এখানে যে চিত্রটা দেয়া হয়েছে তার বিপরীত ছিলেন আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি নারী শিক্ষার অগ্রদূত তাকে বলা হয়। আচ্ছা, এখানে হচ্ছে তোমরা একটা কনক্লুডিং সেন্টেন্স লিখতে পারো যে তাই বলা যায় যে উদ্দীপকের থেকে বইয়ে সেই মহীয়সীর বিপরীত চিত্র ফুটে উঠেছে, এরকম তোমরা লিখতে পারো।
আচ্ছা, এরপরে দেখি ঘ, আমি মনে করি বর্তমান নারী শিক্ষার অগ্রগতিতে মহিয়সী নারী বেগম রোকেয়ার অবদান অনস্বীকার্য। আচ্ছা, এটাও পরের লাইন থেকে শুরু করা উচিত। বেগম রোকেয়া বিংশ শতাব্দীর শুরুতে নারী শিক্ষার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেন। তিনি নারী সমাজকে নিয়ে অনেক সাহিত্য রচনা করেন। তিনি সমাজের কুসংস্কার, নারী সমাজের অবহেলা বঞ্চনার করুণ চিত্র নিজ চোখে দেখেছেন। যা উপলব্ধি করেছেন তাই তিনি তার লেখার মাধ্যমে তুলে ধরেছেন। সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চেয়েছেন নারীদের করুণ দশা, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণের নমুনা। তার অবরোধবাসিনী, পদ্মরাগ, মতিচুর, তাহলে এগুলো কিন্তু তার অনেক ফেমাস বই, হ্যাঁ, প্রভৃতি গ্রন্থে সেই চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ মুসলমান নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়ার মনে নারীর প্রতি সমাজের নানা অত্যাচার ও অসহিষ্ণুতার বিরুদ্ধে ছিল তীব্র প্রতিবাদ। এছাড়াও তিনি নারী শিক্ষার উন্নয়নের জন্য ভাগলপুরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় স্থাপন করেন। তাহলে কোথায়? ভাগলপুরে। তিনি 1911 খ্রিস্টাব্দে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন। তাহলে 1911 সালে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল, সাখাওয়াত ছিল তার হাজবেন্ডের নাম, তো তার নামে তিনি একটি প্রাইমারি স্কুল স্থাপন করেন, যা 1931 খ্রিস্টাব্দে উচ্চ ইংরেজি গার্লস স্কুলে উন্নীত হয়। মানে তিনি প্রথমে প্রাইমারি স্কুলটা স্ট্যাবলিশ করেছিলেন, তারপরে সেটাকে হাই স্কুলে উন্নীত করেছিলেন। ফলে তার এই প্রচেষ্টায় সমাজে নারী শিক্ষার বীজ রোপণ হয়। তিনি নারীদের বর্তমান অবস্থানে আসার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করেছেন। তিনি বাঙালি মেয়েদের গৃহকোণে আবদ্ধ না থেকে বাইরে এসে বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করতে অনুরোধ করেন। উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে বর্তমান নারী শিক্ষার অগ্রগতিতে উক্ত মহিয়সীর অবদান অনস্বীকার্য। আচ্ছা, তাহলে এরপরে চলে যাই লাস্ট অধ্যায় এবং লাস্ট সৃজনশীল, সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ, অধ্যায় 13। তাহলে এখানে দেখি এখানে উদ্দীপকটা কিভাবে শুরু হয়েছে। এ দিয়ে বলা হয়েছে গণমাধ্যমের ভূমিকা, বি নারীদের ভূমিকা, সি স্বাধীনতা বিরোধীদের তৎপরতা। তাহলে এটার প্রশ্নগুলো কি আমরা দেখি। ক, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? খ, অপারেশন সার্চলাইট বলতে কি বোঝো? গ, বি এর ভূমিকা মানে নারীদের ভূমিকা মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদান রেখেছিল, ব্যাখ্যা করো। ঘ, সি অর্থাৎ স্বাধীনতা বিরোধীদের তৎপরতা, যেটা সি এর ভূমিকা ছিল বাঙালিদের জন্য ঘৃণ্য তৎপরতা, এর সপক্ষে তোমার মতামত দাও। তাহলে দেখি উত্তর। ক, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দিন আহমদ। খ, 1971 খ্রিস্টাব্দে 25 মার্চ মধ্যরাতে পাকিস্তানিরা পূর্ব বাংলার নিরস্ত্র নিরীহ স্বাধীনতাকামী সাধারণ মানুষের উপরে হামলা করে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তানি বাহিনী তাদের এই অভিযানের নাম দেয় অপারেশন সার্চলাইট। 25 মার্চ এই অভিযান পরিচালনা করলেও মূলত মার্চের প্রথম থেকেই তারা এই নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা তৈরি করে। এই হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এদেশের ছাত্র সমাজ, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী আর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। আচ্ছা, গ, ছকটিতে বি তথা নারীদের ভূমিকার কথা ফুটে উঠেছে। তারা মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদান রেখেছিলেন। 1971 খ্রিস্টাব্দে মার্চের প্রথম থেকে দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে নারীদের, বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। নারীরা মুক্তিযুদ্ধের পক্ষে মিছিল, মিটিং ও গণসংযোগ করে পাকিস্তানিদের অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। অনেক নারী মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র লুকিয়ে রেখে, সেবা দিয়ে নানাভাবে সহায়তা করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। যুদ্ধের 9 মাসে কয়েক লক্ষ মা বোন পাক বাহিনীর অত্যাচারের শিকার হয়। প্রত্যক্ষ যুদ্ধেও নারীর অংশগ্রহণ কম নয়, যার কারণে তাদেরকে বীরাঙ্গনা উপাধি দেয়া হয়েছে। তাই বলা যায় মুক্তিযুদ্ধে নারীদের অবদান কোনো অংশে কম ছিল না। আচ্ছা, এখানে লেখা নেই, আমি আরেকটু এক্সট্রা ইনফরমেশন দিই। আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু যে পদকগুলো দেয়া হয়েছে যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য, সাহসী অবদান রাখার জন্য, কোন কোন পদক দেয়া হয়েছে? 4টা। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, তাই না? তো এর মধ্যে থেকে 2জন নারী কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য বীর প্রতীক যে খেতাবটা আছে সেটা পেয়েছিলেন। একজন হচ্ছেন ক্যাপ্টেন সিতারা বেগম আর একজন হচ্ছেন তারামন বিবি। আচ্ছা, এরপরে দেখি ছকটিতে
ঘয়ের উত্তরটা, ছকটিতে সি তথা স্বাধীনতা বিরোধীদের তৎপরতা ছিল বাঙালিদের জন্য ঘৃণ্য তৎপরতা। এই বক্তব্যটি আমি সমর্থন করি। স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজাকার বাহিনী গড়ে তুলেছিল পাকিস্তান সরকার। 1971 খ্রিস্টাব্দের জুন মাসে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স জারি করেন। শুরুতে আনসার মুজাহিদদের দিয়ে এই বাহিনী গঠিত হয়, পরে পাকিস্তানপন্থী অনেকেই এই বাহিনীতে যোগ দেয়। রাজাকার বাহিনী ছাড়াও আলবদর নামে আরও একটি ভয়ঙ্কর বাহিনী ছিল। বাঙালি বুদ্ধিজীবী হত্যার প্রধান দায়িত্ব ছিল আলবদর বাহিনীর উপর। তাহলে বুদ্ধিজীবী হত্যার প্রধান দায়িত্ব কাদের উপর ছিল? আলবদরদের উপর। আচ্ছা, 1971-এর ডিসেম্বরের 13-14 তারিখে নিশ্চিত পরাজয় জেনে তারা বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করেছিল। তারা কখনোই চায়নি যে বাংলাদেশ একটি সফল স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। তাই এই বাহিনী ছিল অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র প্রকৃতির। স্বাধীনতা বিরোধীরা শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, ঘরবাড়ি, হাসপাতাল, মসজিদ, মন্দির ইত্যাদিতে হামলা চালায়। শুধু তাই নয়, তারা এই যুদ্ধে অসংখ্য মানুষকে নির্মমভাবে হত্যা করে ও সম্পদ লুণ্ঠন, ধর্ষণের মতো গর্হিত অপরাধে লিপ্ত হয়। উপর্যুক্ত বিশ্লেষণ থেকে বলা যায়, সি তথা স্বাধীনতা বিরোধীদের তৎপরতা ছিল বাঙালির জন্য ঘৃণ্য তৎপরতা। উক্তিটি সম্পূর্ণ যুক্তিযুক্ত। তাহলে এর মধ্য দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ হলো। আমি আশা করি যে তোমরা এই ক্লাসটা থেকে উপকৃত হলে বা বুঝতে পারলে যে সৃজনশীলের উত্তর কতটুকু লেখা উচিত। এটার সাথে আমি রেকমেন্ড করব যে আমি তোমাদের ইতিহাসের সাজেশনের জন্য একটা ক্লাস নিয়েছিলাম, আর ইতিহাসে 90+ পাওয়ার যে উপায় সেটা একটা ক্লাস নিয়েছিলাম। এই দুটো ক্লাস এটার সাথে মিলিয়ে পড়লে তোমরা অনেকটা ক্লিয়ার হতে পারবে যে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, কোন জায়গাগুলো থেকে প্রত্যেক বছরই বেশি প্রশ্ন এসেছে, এবং কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে, কোথায় কতটুকু স্পেস মেনটেন করতে হবে, বা কত বড় লিখতে হবে, কতটুকু লিখতে, কত ছোট লিখতে হবে, সব কিছু কিন্তু তোমরা ক্লিয়ার হতে পারবে। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। ভালো থাকো, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।